স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। আগামী অর্থ বছরের বাজেটের হাইব্রিড নতুন গাড়ি আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্কে ছাড় দেওয়া হয়েছে। এর ফলে হাইব্রিড কার আমদানিতে নতুন আমদানিতে যে সুবিধা দেওয়া হচ্ছে, পুরাতন হাইব্রিড গাড়ি রিকন্ডিশন গাড়ি আমদানির ক্ষেত্রে সেই ধরনের সুযোগ দেওয়া হয়নি এবং এই উচ্চ শুল্কের কারণে গাড়ির দাম ক্রেতাদের করার ক্ষমতা বাইরে যাবে বলে মনে করছেন তারা। আজ আমরা আলোচনা করব গাড়ি আমদানি নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন এবং রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডার সভাপতি আব্দুল হামিদ শরীফ। জনাব শরীফ এবং জনাব মোবাশ্বের হোসেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জনাব শরীফ, আপনার কাছে প্রথম প্রশ্ন করতে চাচ্ছি, এবারের বাজেটে গত পরশুদিন আপনারা একটি সংবাদ সম্মেলন করেছেন, যেখানে আপনারা বলছেন যে হাইব্রিড গাড়ির ক্ষেত্রে, নতুন গাড়ি আমদানির ক্ষেত্রে যে সুবিধা দেওয়া হয়েছিল, যে শুল্ক সুবিধা, বিশেষ শুল্ক সুবিধা দেওয়া হয়েছে, রিকন্ডিশন বা পুরাতন হাইব্রিড গাড়ি আমদানির ক্ষেত্রে সেই সুবিধা দেওয়া হয়নি। এর ফলে সত্যিকার অর্থে ক্রেতারা লাভবান হবেন না, পরিবেশের সেই অর্থে কোনো উন্নতির ভূমিকা রাখবে না এই সিদ্ধান্ত। কেন বলছেন? হ্যাঁ, এই প্রসঙ্গটি আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে গ্লোবাল যে আপনার এনভায়রনমেন্টাল যে সিচুয়েশন, যেটা কার্বন এমিশন নিয়ে, এবং সেই সাথে জ্বালানি তেলের সাশ্রয়, গ্লোবাল সিচুয়েশন, সেগুলা নিয়েই যে হাইব্রিড গাড়ি বাংলাদেশে ইন্ট্রোডিউস করা দরকার বলে আমরা বলে আসছিলাম। আমাদের দেশে বিগত 2009 সন থেকে, অর্থাৎ প্রায় 8 বছর যাবত এই সরকার এটা অনুভব করলেন যে হাইব্রিড গাড়ি পরিচিত করা দরকার। সেজন্য নতুন গাড়িতে রেয়াতি শুল্ক হারে আমদানির সুবিধা দিয়ে আসছে। কিন্তু কত পার্সেন্ট ছিল? সেটি ছিল 1500 সিসির জন্য কি 45% শুল্ক সুবিধা দেওয়া ছিল? সেটা ছিল 2500 সিসি পর্যন্ত একটি স্ল্যাবই ছিল। 1 থেকে 2500 সিসি পর্যন্ত রেয়াতি শুল্কে শুধুমাত্র নতুন গাড়ি আমদানি করা যাবে। কিন্তু বিগত 8 বছরের সেই সুফল পাওয়া গেল না, যে 8 বছরে মাত্র 103 গাড়ি তারা আমদানি করা হয়েছিল। এতে স্বয়ং অর্থমন্ত্রী মহোদয় নিজেও অসন্তুষ্ট যে আমরা এত সুযোগ দেওয়া সত্ত্বেও নতুন গাড়ি হাইব্রিডে কোনো উল্লেখযোগ্য অংশ তারা শেয়ার করতে পারেনি। এখানে আমরা যেটা বললাম যে এখানে যেহেতু বাংলাদেশের শতকরা 85% লোক রিকন্ডিশন গাড়িতে বিশ্বাস এবং রিকন্ডিশন গাড়ি তাদের পছন্দ, ওরা কিনে থাকে। আর রিকন্ডিশন গাড়িগুলো আসে জাপানের হোম মডেলের তৈরি গাড়িগুলো থেকে। আচ্ছা, তো জাপানের হোম মডেলের তৈরি গাড়ি এখন বিশ্বব্যাপী হাইব্রিড গাড়িতে সবার চাইতে এগিয়ে আছে এবং তাদের প্রাইভেট ছোট গাড়ির প্রায় মোর দেন 50% 2014 সাল পর্যন্ত তারা তৈরিতে সক্ষম হয়েছে। তো এই সুবিধাটা, শুল্ক সুবিধাটা একইভাবে রিকন্ডিশন গাড়িতে দেয়া হলে প্রকৃত অর্থে একটা দেশে এই সুফলটা পাওয়া যায়। আপনি বলছেন জ্বালানি যে সাশ্রয়গুলো হয় তা হলো, প্রথমত হলো জ্বালানি সাশ্রয় হয়। এই জ্বালানি সাশ্রয় হওয়ার কারণেই এমিশন, বায়ু দূষণটা অনেক কমে যায়। মানে আমি ফুয়েলে বা তেলে যে গাড়ি চলে সেটার সাথে যদি আমরা হাইব্রিড গাড়ির কথা তুলনা করি, কতখানি কত পার্সেন্ট? 60% ফুয়েল কনজাম্পশন কমে যায় এবং আমাদের মতো ট্রাফিক জ্যামের দেশে আরো কমে যাবে। কারণ এই নতুন হাইব্রিড প্রযুক্তি 2012 পর থেকে কম্বাইন্ড হাইব্রিড প্রযুক্তি করা হয়েছে, যে আপনি ব্রেক করা মাত্রই গাড়িটাতে যে চাকাটা ঘূর্ণায়মান ছিল সেটা থেকে এনার্জি সেভ হইতে থাকে ব্যাটারিতে, সে রিচার্জ করতে থাকে। এখন এই দুইটির ছাড়াও আমাদের বাংলাদেশের জন্য আরেকটি বড় ধরনের লাভবান আমরা হইতে পারতাম দেশব্যাপী, যেটি এই হাইব্রিড গাড়িতে সিএনজি কনভার্সনের প্রয়োজন নাই, সিএনজি ব্যবহার হবে না। তাহলে আমরা সিএনজিটাকে প্রোডাক্টিভ বিদ্যুৎ, সার উৎপাদন সহ অন্যান্য প্রোডাক্টিভ খাতেও ব্যবহার করা। জনাব শরীফ, আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব মোবাশ্বের হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা এই অনুষ্ঠানে আপনাকে ডাকবার উদ্দেশ্যই হচ্ছে যে যখন আমরা আলোচনা করছি গাড়ির দামের কমানো উচিত বা গাড়ির সংখ্যা কেমন হওয়া উচিত, তখন আমরা স্বাভাবিকভাবেই চিন্তা করি ঢাকা শহরে বা বাংলাদেশের গণপরিবহনের কী অবস্থা। আমরা এক ছোট্ট সমীক্ষায় দেখেছি যেখানে বলা হচ্ছে ঢাকাতে শুধুমাত্র 70% গাড়ি হচ্ছে প্রাইভেট কার। তাহলে আমাদের এই শহরে যানজট বা সেটাই বা কি হারে কমবে না? খুব সুন্দর প্রশ্নটা করেছেন এবং আপনি নিজেই পার্শিয়ালি উত্তর দিয়েছেন। 70% প্রাইভেট কার কথাটিকে যদি স্বাভাবিকভাবে চিন্তা করি, বাংলাদেশের লোক অসম্ভব রকম রিচ, কিন্তু আমরা স্টাডি করতে যে অদ্ভুত জিনিস দেখেছি, ঢাকা শহরের প্রাইভেট কারের মালিকানা
যত না রিচ পিপল তার চেয়ে বেশি মধ্যবিত্ত সমাজে মানুষজন সবকিছুর আগে গাড়িটি কিনছে একটি মাত্র রিজন আমরা পেয়েছি, সেটি হচ্ছে তার সন্তানকে নিশ্চিন্তে স্কুলে দেওয়ার জন্য। এখন এই জায়গা থেকে যদি এখন আবার যানজটে আমি চলে আসি, অদ্ভুত আর একটি তথ্য আমরা পেয়েছি, সেটি হচ্ছে যে একটি প্রাইভেট কারে আপনার 5 জন বসতে পারে, দুটি প্রাইভেট কারে 10 জন বসতে পারে, কিন্তু আমরা ঢাকা শহরে প্রতিনিয়ত কয়েকবার স্টাডি করে দেখেছি এভারেজে হচ্ছে 4 জন। এভারেজে ঢাকা শহরে এই প্রাইভেট কারে 2 জন করে 4 জন, কারণ মোস্ট অফ দ্য টাইম ড্রাইভার সাহেব নিজে একাই গাড়িতে থাকেন। আচ্ছা, তাহলে এখন আসেন এই যে দুটি গাড়িতে 4 জন, রাস্তায় এই দুটি গাড়ি যে জায়গাটি নেয় সেটি হচ্ছে একটি বাসের সমান, যে বাসটিতে সর্বনিম্ন 50 জন প্যাসেঞ্জার থাকতে পারে, আর যদি ডবল ডেকার আমরা করি তাহলে প্রায় 80 জন, অর্থাৎ 80 জনের জায়গা ঢাকা শহরে মাত্র 4 জন লোক দখল করে আছে। আপনি চোখ বন্ধ করে এখন চিন্তা করেন ঢাকা শহরের একটি রাস্তায় যানজট, প্রাইভেট গাড়ি গিজগিজ করছে, এই দুটি করে প্রাইভেট গাড়ি সরিয়ে যদি একটি করে বাস বসান, দেখা যাবে যে পুরা রাস্তা ওই প্যাসেঞ্জারের কথা চিন্তা করে দেখা যাবে যে রাস্তা অলমোস্ট 60% খালি হয়ে গেছে। তাহলে আমরা প্রাইভেট গাড়িকে এনকারেজ করব কি ডিসকারেজ করব, সেটার চেয়ে বড় জিনিস হচ্ছে, আমি কখনোই ডিসকারেজের পক্ষপাতী না, কিন্তু প্যারালালি কয়েকটা জিনিস করতে হবে। আমাকে গণপরিবহনের ব্যবস্থা করতে হবে। ঢাকা শহরের গণপরিবহন পৃথিবীর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট। যে শহরে রাষ্ট্রপতি বসবাস করেন, যে শহরে প্রধানমন্ত্রী বসবাস করেন, যে শহরে চিফ জাস্টিস বসবাস করেন, সেই শহরের গণপরিবহনের শরীরের দিকে যদি তাকান দেখবেন যে তার হাড্ডি নাই, মাংস নাই, চামড়া নাই, অর্থাৎ যুদ্ধ চলছে নিজেদের ভিতরে। এই গণবহন আমাদের অবশ্যই একটি জায়গায় নিয়ে আসতে হবে। ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব শরীফ, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আমার কাছে এই মুহূর্তে বিআরটি এর একটা ডাটা রয়েছে, যেখানে বলা হচ্ছে 2015 সাল পর্যন্ত ঢাকা শহরে গাড়ির সংখ্যা, মোট গাড়ির সংখ্যা বলা হচ্ছে 85,743টি। এটাকে এর মধ্যে অ্যাম্বুলেন্স, অটোরিকশা, টেম্পো, বাস, কার্গো সবকিছু বলা হচ্ছে। তো এইটা রেজিস্টার্ড ভেহিকলের কথা বলা হচ্ছে। এই পরিমাণ ভেহিকলকে শুধুমাত্র ঢাকা শহরে রেজিস্টার্ড আছে নাকি এর বাইরে কিছু আছে, বা এটার কি মানে বড় কারণ? এখানে আমাদের পরিসংখ্যানের কিছু দুর্বলতা রয়েছে। সেই দুর্বলতাটা হচ্ছে যে আপনার রেজিস্টার্ড ভেহিকলস গুলো রেজিস্ট্রেশন করার পরিসংখ্যান আছে, কিন্তু যেগুলো রেজিস্ট্রেশন বাতিল করার ব্যবস্থাটা এখানে নাই। অর্থাৎ কোনো গাড়ি দুর্ঘটনাবশত বা অন্য কোনো কারণে স্ক্র্যাপ হয়ে গেলে বা সেটি আর অচল হয়ে গেলে সেটির এখানে পরিসংখ্যানে আসে না, যার জন্য আমরা প্রকৃত সংখ্যাটা নিরূপণ করতে সমস্যা হয়। মানে এখানে যেটা বলা হচ্ছে 2015 সালে এই যে ভেহিকল সংখ্যা বলা হচ্ছে, এটা শুধু সেই বছরে রেজিস্টার করা হয়েছে সেটা বলা হচ্ছে, কিন্তু আগে অনেক সময় যেটা রেজিস্টার ডিকমিশন হয় সেটা আসলে এই হিসাবে আসে নাই। এক, দ্বিতীয় আরেকটি ব্যাপার আছে যে ঢাকা শহরের বাইরের কুমিল্লা, সিলেট বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকজনও কিন্তু গাড়ি কেনার পরে ঢাকায় রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে যান। আচ্ছা, তাদের আসা যাওয়ার সুবিধার্থে, বিভিন্ন অন্যান্য সুবিধার্থে। সেই জন্য আপনার কি মনে হয় যে ঢাকাতে গাড়ি, প্রাইভেট গাড়ি যদি আরো কমে যায়, রাস্তাঘাটের যানজনের যে অবস্থা সেটা উন্নতি হবে বলে আপনার মনে হয়? না, এটাই মোটেই না। যেটা আমাদের মুবাশির ভাই একটু আগে মেনশন করেছেন, এখানে গাড়ির সংখ্যা বৃদ্ধি এবং কমাতে কোনো ধরনের এখানে কোনো সুফল বয়ে আনবে না। কারণ এটা আমাদের বিভিন্ন ডাটা ইতিহাস দেখা আছে যে টোকিওতে 113% গাড়ি, অর্থাৎ প্রতি একজনে 1.13, একটারও বেশি গাড়ি আছে। রাস্তার অবস্থা কিন্তু খুব একটা বেশি নাই। 2009 সন পর্যন্ত ওনাদের রাস্তার পরিমাণ হচ্ছে 11%, আমাদের এখন আছে 7.8%। এখানের সমস্যাটা হচ্ছে যে টোকিওর মতো জায়গায় আপনার প্রাইভেট গাড়িটা নিয়ে কিন্তু আপনি কর্মস্থলে আসতেন না, আমিও আসতাম না। আমরা আসতাম গণপরিবহন, এবং প্রাইভেট গাড়িটা আমার বাসায় থাকতো, আমার এখানে যেটা মুবাশির ভাই বলছেন যে সকালে বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছে, খালি গাড়ি ফেরত আসে, এই কারণে এটা মূল সমস্যা। এই যে ধন্যবাদ। জনাব মুবাশির হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা প্রতি বছর কিন্তু দেখি যে গাড়ি আমদানিকারকরা, নতুন গাড়ি আমদানিকারক বা পুরাতন রিকন্ডিশন গাড়ি আমদানিকারক, তারা কিন্তু একটা প্রেস ব্রিফিং করেন, বাজেটের পরে আগে বলেন বিভিন্ন কথা। আমরা কখনো দেখি না যে বাস আমদানিকারকদের কখনো আমরা এই জাতীয় কোনো সংবাদ সম্মেলন দেখি না। কারণটা কি? খুব সুন্দর কথা আপনি বলেছেন, কারণ ওনারা অনেক বেশি অর্গানাইজড, এবং উনি যে কথাটি বলেছেন সত্যিকার অর্থে আমরা গাড়ি কম হোক এই কথা বলছি না। হ্যাঁ, আমরা চাই না গাড়ি হোক, কারণ গাড়িটা হবে আমার হলিডের ব্যবহারের জন্য, মাঝরাত্রে ব্যবহার করার জন্য, কিন্তু আমার দৈনন্দিন কাজের সহযোগী হবে আমার গণপরিবহন। এবং এই গণপরিবহনটাকে নিয়ে আমরা বারবার চিন্তা করছি
যেরকম ঢাকা শহরে আপনি যদি এই তথ্যটি দেখেন, প্রায় 1100 লোকের মালিকানায় ঢাকা শহরের বাস চলে। 1100 লোকের বাস, প্রায় 4500 বাস চলে। এই 4500 বাস একজন প্যাসেঞ্জারকে ধরার জন্য যুদ্ধ করে, অর্থাৎ প্রত্যেকের সাথে মারামারি করছে। যে কারণে রাস্তায় একটি বাস দাঁড়ানোর সাথে সাথে পিছন থেকে 4টি বাস এসে পুরো রাস্তা ব্লক করে দিচ্ছে, কারণ পরের প্যাসেঞ্জার যেন এই বাস আর ধরতে না পারে। এটা নিয়ে এসটিভিতে পরিষ্কার বড় সুন্দর একটি তথ্য দেওয়া আছে যে গণপরিবহনের বদলে আপনার রুট ফ্র্যাঞ্চাইজ করতে হবে। অর্থাৎ একটি রুটে, আমি আবার এটা আপনাদের এখানে আগেও বলেছি, আবার বলি, রুট ফ্র্যাঞ্চাইজটা খুব সিম্পল একটা জিনিস। একটি রুটে ধরেন দেওয়া হলে 100টি বাস, একই রকম লাল রঙের বাস। এই লাল রঙের বাসে যে টিকিট কাটলে আপনি যে কোনো লাল রঙের বাসে উঠতে পারবেন। এই বাসগুলি তখন সিস্টেমের মধ্যে চলে আসবে, কারণ তখন সে প্যাসেঞ্জার নিল কি না নিল ডাজন্ট ম্যাটার। একটি লাল বাস দাঁড়ানোর সাথে সাথে পিছনে আরেকটা লাল বাস আসলে সামনেরটি প্যাসেঞ্জার ছাড়াই চলে যাবে। দিনের শেষে তারা টাকা এক জায়গায় ফেলবে, 100 দিয়ে ভাগ করে নিবে, অথবা ডিভিডেন্ড নিবে বছরের শেষে। এর ফলে যে কাজটি হতো, রাস্তা আপনার যানজট মুক্ত হতো, এবং এই বাসগুলির পিছনে যে ব্যয় হয়, তেলের ব্যয় হয়, সেটিও সাশ্রয় হয়ে আসে। জনাব হোসেন, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাবার, সময় হলো একটি বিরতিতে যাবার। ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যশিলে। আজ আমরা আলোচনা করছি গাড়ি আমদানি নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি মোবাশ্বের হোসেন এবং রিকন্ডিশন গাড়ি আমদানিকারক সংগঠন বারবিডার সভাপতি আব্দুল হামিদ শরীফ। জনাব শরীফ এবং জনাব হোসেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব শরীফ, আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা যখন বিরতিতে যাবার আগে কথা বলছিলাম যে ঢাকা শহরে বা বাংলাদেশের গণপরিবহনের যে অব্যবস্থা, সেটার উন্নতিতে হলে আসলে আমরা সবকিছুই হবে। আমরা বলছি আরো প্রাইভেট গাড়িও হয়তো বেশি বিক্রি হবে। এইটা আপনারা যেহেতু একটা বড় স্টেক হোল্ডার, গাড়ি আমদানিকারকরা, এই বিষয়ে কি আপনারা কখনো কাজ করছেন বা করার কোনো পরিকল্পনা রয়েছে কিনা? হ্যাঁ, আমরা এটা প্রতিনিয়ত কাজ করছি, এবং আপনি খেয়াল করবেন যে আমরা যে কোনো টক শোতে এরকম যখন কথা বলি বা পত্রিকায় কথা বলি, সরকারের কাছে কোনো প্রস্তাব গেছে কিনা, বা সবসময় আমাদের এই গণপরিবহনের মান উন্নয়নের প্রস্তাবটি আছে, কিন্তু কখনোই বিবেচনায় নেওয়া হয় না। যেমন এবারের বাজেটেও আপনি খেয়াল করবেন যে আমাদের যে 12 এবং 14 সিটের যে মিডিয়াম সাইজের মাইক্রোবাসগুলো, আমরা এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং আপনাদের এই ধরনের মিডিয়া সেন্টার যাদের স্টাফ এবং ইন্ডাস্ট্রিয়াল স্টাফ ক্যারির জন্য এই গাড়িগুলো ব্যাপক ব্যবহার হচ্ছিল, যে কারণে প্রায় 4-5টি প্রাইভেট কারের সমান সংখ্যক স্টাফ এটা পরিবহন করতে পারছিল। কিন্তু সম্প্রতি এই গণপরিবহনের এই পাবলিক ট্রান্সপোর্টে পড়ে এটা, সেটির উপরেও সাপ্লিমেন্টারি ট্যাক্স বসে দেওয়া হয়েছে। তাতে ওই স্কুলগুলো আবার নিরুৎসাহিত হয়ে যাচ্ছে। এখন আমরা যদি দেশের একদিকে যদি গণপরিবহনের উন্নতিও যদি থামিয়ে দেই, আবার ট্রাফিক জ্যামের কথা বলি, দুটি তো একসাথে হতে পারে না। এটা আমরা মনে করি যে সরকারেরই নিজস্ব একটা সাংঘর্ষিক বাজেটের যে ট্যারিফ নির্ধারণ যখন হয়, আমরা দেখি খুব ইনকনসিস্টেন্ট। এক বছর উঠে গেল তো আরেক বছরেই সেখানে বসে গেল। এটা কোনো লং টার্ম কোনো সলিউশন আমরা দেখি না। প্রবলেমটা হচ্ছে আমাদের এই বাজেট শুরুর আগে যে আলাপ আলোচনাগুলি করা হয়, একটি গঠনমূলক আলোচনা যদি প্রতিটি সেক্টরে করা হতো এবং সেগুলি বিবেচনায় না হতো, বিবেচনায় না হয়নি, যেরকম আমি আজকের পেপারে দেখলাম রিহ্যাব এতগুলি প্রস্তাবনা দিয়েছে, তাহলে সবগুলি বাতিল করা হয়েছে। কিন্তু আমরা সবাই জানি, আমি জাস্ট প্রসঙ্গটা এই জন্য টানছি যে বাংলাদেশের অজস্র লোক বিদেশে বাড়ি কিনছে, সেকেন্ড হোম বানাচ্ছে। সরকার চাইলেই কিন্তু ওই দেশে সরকারিভাবে জানতে চায় যে কারা আমার লোক এখানে বাড়ি কিনেছে, তাদেরকে তো এই এয়ারপোর্টে ধরা যেতে পারে যদি আপনি সমাধান করতে চান। ঠিক একইভাবে আপনি যদি এই গণপরিবহনের উন্নতি করেন, গণপরিবহনের উন্নতি করা মানে হলো মানুষের আস্থা বৃদ্ধি পাওয়া, এবং মানুষের আর্থিক সচ্ছলতা যত বৃদ্ধি পায় ততই সে কিন্তু প্রাইভেট গাড়ির দিকে আকর্ষিত হবে। কিন্তু প্রাইভেট গাড়ির দিকে আকর্ষিত হওয়া মানে কিন্তু প্রাইভেট গাড়ি ব্যবহার করা না, এটা কিন্তু আমাদের সবাইকে জানতে হবে। আমাকে গণপরিবহন আপনি যত ভালো দিবেন, দৈনন্দিন কাজে আই উইল ইউজ গণপরিবহন, আর ব্যক্তিগত ব্যবহারে তখন আমি আমার ব্যক্তিগত গাড়ি ব্যবহার করব। তো গণপরিবহনের উন্নতির বিকল্প কোনো কিছু নাই, এবং এটা আমাদের বর্তমান মেয়র আনিসুল হক সাহেব এটা একটা বিশেষভাবে চেষ্টা করছেন। আমরা শুনেছি যে কোম্পানি ফর্ম করে রং অনুযায়ী বিভিন্ন রুটে 5টি রুটে বলা হয়, এই প্রস্তাবনাটা আমরাই দিয়েছিলাম। উনি এটাকে
ভীষণভাবে নিয়েছেন এবং এটার উপরে এটা অ্যাকচুয়ালি এসটিপির একটা ক্লজের ভিতরে এই জিনিসটা রয়েছে এবং ঢাকা শহরের সমস্ত প্রবলেম সমাধান হবে গণপরিবহন যদি আমরা করতে পারি। ধন্যবাদ জনাব শরীফ। আপনি আলোচনা করছিলেন, আমরা বলছিলাম যে রিকন্ডিশন গাড়ির ক্ষেত্রে আপনারা বলছেন হাইব্রিড গাড়ির কথা ক্ষেত্রে, কিন্তু পৃথিবীর কিন্তু অনেক দেশ কিন্তু হাইব্রিড গাড়ি ইলেকট্রিক তারা কারের কথা সেইখানে চলে যাচ্ছে। তো আমরা ওই লং টার্ম চিন্তা করছি না কেন, যেখানে ফুয়েল কনজাম্পশন একেবারেই আসলে সত্যি কথা কম হবে। এমনকি আমাদের পার্শ্ববর্তী ভারত, শ্রীলঙ্কা সাধারণ গাড়ির চাইতে অর্ধেক ট্যাক্স কমিয়ে দিয়েছে হাইব্রিডের জন্য। আচ্ছা, আমরা কিন্তু বারবিডে আমাদের যে প্রস্তাবটি যদি আপনি দেখেন, আপনি অবাক হবেন যে একটু আগে আমরা যে আলোচনা করতেছিলাম, আমরা এখানে হঠাৎ করে ট্যাক্স বেশি কমিয়ে দিয়ে যেন গাড়ির সংখ্যা এই ট্রাফিক জ্যামের এগেনস্টে দ্রুত বৃদ্ধি পেয়ে না যায় সেই কথা আমরা বিবেচনায় রাখছি। তারপর আপনার এই যে রাজস্ব আয়ের কথাটাও, এটা একটি বড় অংশ রাজস্ব আয়ের, সবচেয়ে প্রাইভেট সেক্টরের সবচেয়ে বড় খাত। তো রাজস্ব আয় যেন কমে না যায় সবকিছু বিবেচনায় নিয়ে আমরা কিন্তু ওই অর্ধেক ট্যাক্স করার কথা বলি নাই। আমরা বলছি কি একটি হাইব্রিড গাড়ির মূল্য ওই সাধারণ আরেকটি গাড়ির সমমানের আরেকটি গাড়ির মূল্যের চাইতে 21 থেকে 25% মূল্য বেশি হয়। তো বেশি হলে এখানে বাংলাদেশে আমদানি করে ট্যাক্স দেওয়ার পরে একটি করলা 1500 সিসি গাড়ি হাইব্রিড আর পেট্রোল একই গাড়ি একই ব্র্যান্ড যদি 5 লাখ টাকা দামের ব্যবধান হয় তাহলে মানুষ আগ্রহী হবে না। এইটুক এলিমিনেট করার জন্য বলছি যে আপনারা মানে নিজেদের যে পেট্রোল একটি কার আনলে যে ট্যাক্স পেতেন যদি 10 লক্ষ টাকা, তাহলে হাইব্রিডটাও যেন 10 লক্ষ টাকায় আনা যায়, মানুষকে যাতে দেওয়া যায়। বাকিটুকু আমরা মানুষকে বুঝাবো যে এটার উপকারিতা কি। আমরা কিন্তু কখনোই আপনারা ওই গাড়িটি ইম্পোর্টই করছেন না, খালি হাইব্রিডই তখন আসবে, এটাই স্বাভাবিক এবং এটা একটা সময় ভেরি লজিক্যাল অত্যন্ত সুন্দর পরিবেশ আপনারা পাবেন। আমি জনাব মোহাম্মদ হোসেন আপনার কাছে একটা বিষয় আমি জানতে চাচ্ছি যে আমরা প্রায় শুনি যে আমাদের দেশে রাস্তার অনুপাতে গাড়ির সংখ্যা বেশি, আপনার কি মনে হয় সেক্ষেত্রে তাহলে আমাদের নজর কি, আমরা যদি লং টার্ম গণপরিবহনের চিন্তা করি তাহলে কি আমরা গাড়ির দিকে নজর দেবো না রাস্তার দিকে নজর দেবো? প্রথমে আপনাকে রাস্তার দিকে নজর দিতে হবে। যে সময় মানুষ প্রাইভেট গাড়িটি ব্যবহার করবে ছুটির সময়, অর্থাৎ সেই সময় রাস্তা অটোমেটিক্যালি খালি থাকবে। আমি আপনাকে দুটা তথ্য দেব যেটা আমাকে খুব রকম পীড়া দেয়, এটার সাথে জড়িত না থাকা সত্ত্বেও, যে গণপরিবহন আমার কাছে কষ্ট লাগে। প্রতিটি প্রতিষ্ঠানের বিরাট বিরাট বাস দিনে শুধুমাত্র 2 বার ট্রিপ দেয়, আর একই সময় আমি দেখতে পাই সহস্র জনগণ রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বাসের জন্য। শুধু আপনাকে জানতে হবে আমাদের এখন প্রতিটি মা বোন কিন্তু চাকরি জড়িত, তারা বাস 8টার আগে বাসায় ফিরতে পারেন না। এই প্রাইভেট প্রতিষ্ঠানগুলির কর্পোরেট হাউসগুলির যে গাড়িগুলি, এমনকি আপনি সেক্রেটারিয়েটের সামনে দেখতে পাবেন প্রায় 18টি বাস দিনে 2 বার ডিউটি করছে, জনগণের বাস। এগুলিকে জনগণের জন্য যদি নিয়ে আসা যায় তাহলে আমরা অনেক উপকারে পাবো। আর রাস্তার কথা বলছেন, একটি শহরে সাধারণত রাস্তা থাকার কথা 25%, ঢাকা শহরে রাস্তা রয়েছে মাত্র 8%। 8%-এর 40% অকুপাইড বাই মানুষকে হাঁটার জন্য উৎসাহিত করতে হবে। হাঁটার জন্য উৎসাহিত করার জন্য আপনাকে ফুটপাত, at the same time one major thing, safety and security. Otherwise আপনি ফুটপাত সুন্দর বানালেন, রাস্তা সুন্দর বানালেন, বের হলে পারে আপনাকে হাইজ্যাক করা হচ্ছে, তাহলে কিন্তু আপনি যাবেন না। মাঝরাত্রে আপনি হাঁটবেন। মানুষ, উন্নত শহর মানে হাঁটার লোকের সংখ্যা বৃদ্ধি। যখনই আমি এই কাজটি করতে পারবো তখন গণপরিবহন সুশৃঙ্খল হবে এবং যানবাহন মানুষের আওতার ভিতরে চলে আসবে। ধন্যবাদ জনাব শরীফ। আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা যখন গাড়ির কথা বলছি তখন পরিবেশ সম্বন্ধে গাড়ির কথা বলছেন, আপনি বলছেন হাইব্রিড কার, কিন্তু আমি বলেছিলাম যে আসলে আমরা আরো কিভাবে এমিশন কমাতে পারি, সেই জন্য কি ধরনের নতুন টেকনোলজি গাড়ি আনা যেতে পারে, সেগুলো কি আপনারা আসলে ভাবছেন? এখন এখানে পরিবেশ নিয়ে আমাদের খুবই সচেতন হইতে হবে, কারণ আমরা খুবই গ্লোবাল সিচুয়েশনে বাংলাদেশ আর মালদ্বীপ এই দুইটি দেশ আমরা কিন্তু খুব vulnerable সিচুয়েশনে আছি। এখন আমরা নিজেদের পরিবেশ সম্পর্কে আমরা সচেতন না হলে অনেক ক্ষতিপূরণ এবং সেই জাতীয় গাড়ি আমদানির কথা চিন্তা করছেন কিনা, সেই জাতীয় গাড়ি আমদানি করছেন। তো সেজন্য আমরা আমাদের যে বিদ্যুৎ উৎপাদন এখন আমাদের এখনো পর্যাপ্ত নয়, বিধায় আমরা ইলেকট্রিক ভেহিকেলে এই মুহূর্তে হচ্ছে সম্পূর্ণ হলে সেই কথা চিন্তা করব, গাড়িতে আমরা যেতে পারব। আরেকটি জিনিস আমরা ট্রান্সপোর্টেশনের ব্যাপারেও কিছু আলাপ করছিলাম, তো আমি মনে করি মুবাশশির ভাইয়ের মতো সিনিয়র ভাইয়ের কাছে এটা, আমাদের বাংলাদেশে বর্তমানে কোনো মোটরযান আইন নাই। আমি যদি বলি যেটা আছে যে আপনারা বলবেন আইন ছাড়া চলছে নাকি, না, আইন নিয়ে চলছে। 1983 সালের মোটরযান অধ্যাদেশ, সেই 1838 সালের মূল আইন
1939 সনে সংশোধন করা সেই আইনটাও আসলে এটা করতে হবে। আরেকটা ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট পলিসি দরকার জনাব শরীফ, আজকে আমাদের শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবার কথা বলবো। আজকে আমাদের শেষ করতে হচ্ছে, আপনাকে ধন্যবাদ। জনাব মোবাশ্বের হোসেন, আপনাকেও ধন্যবাদ। ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আবার কথা বলবো। ধন্যবাদ আপনাদেরকে। এই ছিল আজকের আমাদের খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।